এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের একটা ঘটনা। ভুবনেশ্বরের এক কোটিপতি ব্যবসায়ী, নাম বিজয় কুমার দাস। তিনি দুটো ITI ইনস্টিটিউটের মালিক ছিলেন। তার একমাত্র ছেলে, নাম হচ্ছে প্রীতম কুমার দাস, বয়স ছিল 19 বছর। সে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। আরও সেই এলাকাতেই একটা মিডল ক্লাস ফ্যামিলি ছিল। তো সেখানে যে ভদ্রলোক ছিলেন তার নাম ছিল রামচন্দ্র ত্রিপাঠী। রামচন্দ্র ত্রিপাঠীর একটা মেয়ে ছিল, তার নাম ছিল সরিতা ত্রিপাঠী। তার বয়স ছিল 23 বছর। সেও প্রীতম যে কলেজে পড়তো সেই কলেজেরই একটা 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল। সরিতার বাবা রামচন্দ্র ত্রিপাঠীর ইচ্ছা ছিল যে নিজের মেয়ের কোনো কোটিপতি ফ্যামিলিতেই বিয়েটা দেবেন। সেই জন্য তিনি অনেকগুলো বিয়ে ঠিক করার ঘটক যারা থাকে তাদের সাথে বা ম্যারেজ ব্যুরোতেও কন্ট্যাক্ট করেছিলেন যে যাতে তার মেয়ের জন্য একটা কোটিপতি ফ্যামিলির সম্বন্ধ তারা দেখে দেয়। তো তিনি খোঁজ করছিলেন যে কোটিপতি ফ্যামিলি কোনগুলো বা সেই ফ্যামিলিতে কটা ছেলে আছে। তো এমন সময় তিনি প্রীতমের ব্যাপারে খোঁজটা পান। তিনি নিজের মেয়ের সাথে প্রীতমের ব্যাপারে কথা বলেন। তখন জানতে পারেন যে প্রীতমও তার কলেজেই পড়ে, তার থেকে জুনিয়র স্টুডেন্ট, 4 বছরের ছোট। তিনি মেয়ের সাথে প্ল্যানিং করেন যে কোনোভাবে প্রীতমের সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব মানে একটু ঘনিষ্ঠতা তৈরি করতে হবে, একটু ভাব করতে হবে। মেয়েও রাজি হয়ে যায়, বাবার প্ল্যানটা সে বুঝে নেয়। তারপরে সে প্রীতমের সাথে একটু নিজে থেকেই গিয়ে, যেহেতু সিনিয়র, প্রীতম তাকে সম্মানও করতো, কথাও বলতো। তো এইভাবেই কিন্তু মাঝে মাঝেই অনেক কথা বলে, অনেক জায়গায় ঘুরতেও যায়, এসব করে। এদিকে কয়েকদিনের মধ্যে রামচন্দ্র ত্রিপাঠী নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রীতমের বাবা বিজয় কুমার দাসের কাছে যায়। তিনি বাড়িতেই ছিলেন। বিজয় কুমার দাস আর তার স্ত্রী দুজনেই রামচন্দ্রবাবু আর তার স্ত্রীর সাথে খুব ভালোভাবেই কথা বলেন। কিছুক্ষণ কথা বলার পরে রামচন্দ্র বলেন যে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। আমার মেয়েও আপনার ছেলের সাথেই একই কলেজে পড়ে, দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। ব্যাপারটা শুনে বিজয় কুমারের ভালো লাগেনি, কিন্তু তিনি কোনো অভদ্র আচরণ করেননি। তিনি বলেন বিয়ে অবশ্যই হবে, কিন্তু এখন আমার ছেলের বয়স মাত্র 19 বছর। এখন 8-10 বছর পরে হয়তো আমার ছেলের বিয়ে হবে। তো আপনার মেয়ে ততক্ষণ ওয়েট করুক, তখনই বিয়ে হবে। এখন যে বিয়ে হবেই এমনটা আমি বলতে পারছি না। যদি তখনও আমার ছেলের ইচ্ছা থাকে তো তাহলে নিশ্চয় বিয়ে হবে। তো এই ব্যাপারটা শুনে সরিতার বাবা রামচন্দ্র খুব রেগে যায়। রেগে গিয়ে নিজের কাছে একটা প্যাকেট ছিল, সেখান থেকে বেশ কিছু ফটো ছিল। সেই ফটোতে বেশিরভাগ ফটোই খুব কাছাকাছি ফটো ছিল প্রীতম আর সরিতার। সে ফটোগুলো তিনি প্রীতমের মা আর বাবাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন এর থেকে আরও অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ফটো আমার বাড়িতে রয়েছে, আমার মোবাইলে, আমার কম্পিউটারে। তো আপনারা এই ফটোগুলো দেখুন, দেখার পরে বিচার করবেন যে বিয়েটা হবে না হবে না। মানে রীতিমতো ধমকি দেয় যে বিয়ে দিতেই হবে, এরকম একটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তার মা বাবারা ফটোটা দেখে। অবভিয়াসলি সব মা বাবারই একটা মাত্র 19 বছরের ছেলে যখন তার পড়াশোনা করার সময় তার কোনো মেয়ের সাথে ফটো, শুধু তাই নয়, সেই মেয়ের বাবা এসে যদি ধমকি দিয়ে যায় আর ওই ফটোগুলো ফেলে রেখে যায় টেবিলে, তাহলে তাদের খারাপ লাগবে, তাদেরও খারাপ লাগে। তারা ছেলেকে ডাকে, ছেলেকে সমস্ত জিজ্ঞেস করে। ছেলে বলে হ্যাঁ, সরিতা বলে একটা মেয়েকে সে চেনে, সে একটু সিনিয়র, তার সাথে ভালো সম্পর্ক, কিন্তু বিয়ে করে ফেলতে হবে এমন ব্যাপার নয়। আর 19 বছর বয়সে সে বিয়েও করবে না। ফটোগুলো তাকে দেখানো হয়। তো বেশিরভাগ ফটো খুব কাছ থেকে নেওয়া। তখন তিনজনেরই বুঝতে বাকি থাকে না যে ফটোটা কিন্তু সব সময় কোনো তৃতীয় ব্যক্তি তুলছে ফটোটা। তো দুজন যদি এত ক্লোজ রিলেশনে দুজন একসাথে বসে কথা বলছে, তাহলে তৃতীয়জন অত কাছে গিয়ে ফটো তুলবে কেন? তার মানে ইচ্ছা করেই তার সাথে বন্ধুত্ব করা হয়েছে বা তার কাছে আসার চেষ্টা করা হয়েছে এই ফটোগুলো তোলার জন্য, প্রমাণ তৈরি করার জন্য। তো এই ব্যাপারটা প্রীতমেরও জানতে বাকি থাকে না। তো প্রীতম নিজের মা বাবাকে বলে যে আমি বিয়েটা করতে পারবো না। এদিকে রামচন্দ্রবাবু বলেছিলেন যে যদি বিয়ে না করা হয় তো এই ফটোগুলো পুরো শহরে ছড়িয়ে ফেলা হবে। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার সম্মানটা আমি
নিমেষের মধ্যে নষ্ট করে ফেলতে পারে। তো প্রীতম যখন বলে যে এমন আমি কিচ্ছু করিনি যার জন্য সম্মান নষ্ট হয়ে যাবে, তো তুমি রামচন্দ্রকে বলো যে সে যেন এই ফটোগুলো যেখানে ইচ্ছা ছড়িয়ে ফেলুক, আমাদের কোনো ভয় নেই, কারণ ওই ফটোটা তো তার মেয়েও রয়েছে। যাই হোক, তাকে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই বিয়ে দেওয়া সম্ভব নয়, আপনি ফটো নিয়ে যা ইচ্ছা করুন। এবার রামচন্দ্রবাবু ভীষণ মনে মনে রাগ হয়, কিন্তু তিনি রাগটা কাউকেই দেখান না। তিনি কি করেন, মাঝে মাঝেই 10 দিন 12 দিন ছাড়া আবার তাদের বাড়ি যেতেন, গিয়ে বলতেন যে আমি এখন অপেক্ষা করছি, কিন্তু পরে যখনই আপনার ছেলের বিয়ে হবে তখন যেন আপনি একবার আমার মেয়ের কথাও মাথায় রাখবেন। তো প্রীতমের যে মা বাবা তারাও এবার কিন্তু আর বিরক্ত হচ্ছিল না, তারাও নিজেদের মতোই, মানে যখনই রামচন্দ্রবাবু আসছিল তো তাকে বসিয়ে চা, ব্রেকফাস্ট, তারপরে একসাথে বসে গল্প করা, বা তারাও বলেছিল যে হ্যাঁ আমরা যখন বিয়ে দেবো অবশ্যই আপনার মেয়ের কথা ভাববো, কারণ আপনার মেয়ে আমাদের ছেলের ঘনিষ্ঠ বান্ধবী। 1-1.5 মাস কেটে গেল এইভাবে। 1-1.5 মাস কাটার পরে একদিন কলেজ থেকে প্রীতম কিন্তু বিকেলবেলায় যখন সে বাড়ি ফিরে আসে, তো ম্যাক্সিমাম 6টা পর্যন্ত সে বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সেদিন 9টা-10টা বেজে যায়, সে কিন্তু বাড়ি ফিরে আসে না। এমনকি রাত 12টাও বেজে যায়, বাড়ি ফিরে আসে না। তার সমস্ত বন্ধু বান্ধব আশেপাশে যেখানে যেখানে সে যেতে পারে সব জায়গায় খবর নেওয়া হয়, কিন্তু প্রীতমের কোনো খোঁজ পাওয়া যায় না। শেষ পর্যন্ত মচেশ্বর বলে একটা থানা আছে ওই এলাকাতে, সেখানে গিয়ে প্রীতমের বাবা বিজয় কুমার একটা মিসিং রিপোর্ট করেন। মিসিং রিপোর্ট লেখাবার পরে নেক্সট ডে থেকে পুলিশ চারিদিকে, কোটিপতি ব্যবসাদারের ছেলে, মানে একটা হাই প্রোফাইল মিসিং কেস ছিল, তো সবাই তাকে খুঁজছিল। 4 দিন পরে একটা ফোন কল আসে পুলিশ স্টেশনে। একজন রাস্তা দিয়ে যেতে যেতে, একটু নির্জন রাস্তা, সেখান দিয়ে যেতে যেতে একটা বডি দেখতে পেয়েছিল রাস্তার পাশেই, মানে সেটা খুব কম, হালকা একটু গর্ত খুঁড়েই ঢোকানো হয়েছিল, যার জন্য বডির কিছুটা অংশ বাইরে বেরিয়েছিল। সেটা দেখার পরে সে বুঝতে পারে যে রাস্তায় এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছে, তাই সে পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, পুলিশ এসে জামা কাপড় ইত্যাদি দেখে বা বডিটার বয়সটা দেখে বোঝা যাচ্ছিল যে এইরকম 18-19 বছর বয়স। পুলিশ বিজয় কুমার বাবুর বাড়িতে খবর দেয়, বিজয় কুমার যায়। বিজয় কুমার আর তার স্ত্রী দেখেই প্রথমেই বুঝতে পারে যে হ্যাঁ ওটাই তাদের ছেলে। তো সবাই কান্নায় ভেঙে পড়ে। তারপরে বিভিন্ন রকম যে আচার অনুষ্ঠান সবগুলোতেই কিন্তু রামচন্দ্রবাবু আসে, সেও ভীষণ কান্নাকাটি করে, তার মেয়ে, তার স্ত্রী সবাই আসে। সবাই খুব দুঃখও পায় যে তারা যেটা ভবিষ্যতে বিয়ে দেবে ভেবেছিল, বিয়ে হওয়ার আর কোনো আশাই থাকলো না, তো তারা তো দুঃখ পেয়েছিল। কিন্তু যে কটা আচার অনুষ্ঠান শ্রাদ্ধ সব কটাতেই তারা এসেছিল। তারা তারপর থেকে 4 মাস কেটে যায়। পুলিশ কিন্তু সব জায়গায় তদন্ত করার পরেও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না যে কে এই ঘটনাটা ঘটিয়েছে। এবার শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ হচ্ছিল, পুলিশ স্টেশনের সামনে প্রদর্শন হচ্ছিল, লোকেরা ক্ষুব্ধ হয়ে গেছিল। তারা বলছিল যে একটা কম বয়সী ছেলেকে এইভাবে মেরে ফেলা হলো, পুলিশ কেন কিছু করতে পারছে না। সেই জন্য সব জায়গায় জনতা পথ অবরোধ করছিল। আর সেই পথ অবরোধের মেন যে মুখ্য যে মানে নায়ক ছিল, সেটা ছিল সরিতার বাবা রামচন্দ্র। সব সময় রামচন্দ্র কিন্তু প্রত্যেকটা আন্দোলনের একদম সামনেই থাকতেন। তিনি সব সময় পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিতেন যে কি হলো না হলো। সত্যি সত্যিই কিন্তু বিজয় কুমার দাসের ফ্যামিলি এই একটা কঠিন সময়ের মধ্যে রামচন্দ্র বাবুর ফ্যামিলিকে খুব কাছে, খুব পাশে পেয়েছিল। তখন এক সময় তারা ভাবতেও শুরু করে যে সত্যি সত্যিই রামচন্দ্রবাবু খুব ভালো মানুষ, এনার সাথে ভবিষ্যতে হয়তো বিবাহ সম্পর্কটা হলে খারাপ হতো না। যাই হোক, এইভাবেই 4 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরেও যখন পুলিশ কিচ্ছু ক্লু বের করতে পারে না, তখন পুলিশ ঠিক করে যে কেসটাকে ক্লোজ করে দেওয়া হবে। তো পুলিশ বিজয় কুমার দাসের বাড়িতে
খবর পাঠায় যে তারা এই কেসটা আর কন্টিনিউ করছে না, কেসটাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে, কিন্তু কেসটার উপর তাদের নজর থাকবে, তারা চেষ্টা করবে। কিন্তু বিজয় কুমাররা খুব দুঃখ পায়, পুলিশের ওপর ভীষণ রেগে যায়। তিনি বলেন যে আমি উপর মহলে লেখালেখি করব যাতে আপনাদেরকে এই ব্যাপারের জন্য শাস্তি দেওয়া হয়, কারণ কিভাবে আপনারা এরকম একটা কম বয়সী বাচ্চা মারা গেল আর আপনারা কিছুই করলেন না, কেসটাকে ক্লোজ করছেন। কিন্তু পুলিশ বলল যে আমরা অনেক চেষ্টা করেছি, শুধু এই একটা কেস নয়, আমাদের কাছে আরও অনেক কেস আছে, একটা কেসের জন্য আমরা এত সময় নষ্ট করতে পারবো না, সেই জন্য আমরা কেসটাকে ক্লোজ করে দিচ্ছি। কেস ক্লোজ হয়ে গেল। রামচন্দ্রবাবু এখনও কিন্তু মাঝে মাঝেই বিজয় কুমারের বাড়ি আসে, দেখা করে। 1 সপ্তাহ মতো কেটে গেছে। যেই 1 সপ্তাহ কেটে গেছে তখন কিন্তু যে আসল এটা ঘটিয়েছে সে একটু রিল্যাক্স হয়ে গেল। সে জেনে নিল যে পুলিশ তো কেস ক্লোজ করে দিয়েছে, পুলিশ নিশ্চয়ই আর তাকে ধরবে না। কিন্তু পুলিশ শুধু অ্যানাউন্স করেছিল যে কেসটা ক্লোজ করছে, কারণ পুলিশ যেমন ভেবেছিল তেমনই কিন্তু হয়েও ছিল। পুলিশ ভেবেছিল যদি সে চারিদিকে খবরটা ছড়িয়ে দেয় যে কেসটা ক্লোজ করছে, তাহলেই হয়তো যে ঘটনাটা ঘটিয়েছে সে নিজেই এসে কোনো না কোনোভাবে কোনো ভুল করে ফেলবে। তো হলোও তাই। পুলিশ কিন্তু কেসটা আদৌ ক্লোজ করেনি। সব ফোন যারাই প্রীতমের খুব কাছের ছিল বা বিজয় কুমারের ফ্যামিলির খুব কাছের লোকজন ছিল, তাদের সবার ফোনগুলো কিন্তু তখনও সার্ভেলান্সে লাগানোই ছিল, সেগুলো ট্রেস হচ্ছিল। তারা কে কার সাথে কখন কথা বলছে, কতক্ষণ কথা বলছে, সেগুলোর ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু লোকেরা কেউ জানতো না যে এগুলো করা হচ্ছে, এগুলো পুলিশ নিজের মতো করে যাচ্ছিল। তো 1 সপ্তাহ পরে প্রীতমের একটা খুব প্রিয় বন্ধু ছিল, একদম লোয়ার মিডল ক্লাসের, তাদের টাকা পয়সার খুব অভাব। তো একজন সুপারি কিলারের কল আসে তার ফোনে। তো তারা কিন্তু প্রীতমকে নিয়ে কিছু একটা কথা বলছিল। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে প্রীতমের যে বন্ধু ছিল তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যে নামটা পায় সেটা হচ্ছে একটা সুপারি কিলারের। তো সেই সুপারি কিলারটাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখন সে যার নাম করে সে হচ্ছে রামচন্দ্র ত্রিপাঠী, মানে সরিতার বাবা। সরিতার বাবা সুপারি কিলারকে 5 লাখ টাকা দিয়েছিল এই ব্যাপারটা ঘটানোর জন্য। তো সবাইকে একসাথে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন বোঝা যায় যে রামচন্দ্রবাবুকে যখন বলে দিয়েছিল প্রীতম যে না, সে বিয়ে করবে না, কোনোভাবেই বিয়ে করবে না, ফটো নিয়ে যা খুশি করো, তখন তিনি ভীষণ রেগে গেছিলেন। আর তিনি ভেবেছিলেন যে আমাকে তাদের বাড়ি গিয়ে নিচু হতে হলো, যেটা প্ল্যানিং করলাম সেটা তো হলোই না, আর মেয়েকেও নিচু হতে হলো, মেয়ের সম্মান নষ্ট হলো। তো বদলা প্রীতমের কাছে তিনি অবশ্যই নেবেন, সেই জন্য তিনি একটা প্ল্যানিং করেছিলেন। আর প্ল্যানিংয়ে তিনি সুপারি কিলারকে 5 লাখ টাকা দিয়েছিলেন যে কোনোভাবে প্রীতমকে মেরে ফেলতে হবে। কিন্তু সুপারি কিলার জানতে চাইছিল যে কখন কোথায় প্রীতমকে পাওয়া যাবে বা প্রীতমকে একা কী করে পাওয়া যাবে। সেই জন্য সেই সুপারি কিলার প্রীতমের যে লোয়ার মিডল ক্লাস ফ্রেন্ড, তার সাথে যোগাযোগ করার পরে প্ল্যানিং করে 24 এপ্রিল 2008-এ প্রীতমকে কলেজের পরে একটা নির্জন রাস্তা দিয়ে নিজের বাইকে বসিয়ে নিয়ে যেতে হবে। তো সেই বন্ধু সেটাই করেছিল। সে প্রীতমকে বলে, চল আজকে আমি একটু ঘুরিয়ে তোকে বাড়ি ছেড়ে আসবো। প্রীতম রাজি হয়, সেখান দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অলরেডি সেই সুপারি কিলার আর আরও তার 8 জন বন্ধু ওয়েট করছিল। তারা সবাই মিলে প্রীতমের ওপর হামলা করে। তারপরে সে যখন মারা যায় তখন তাকে হালকা একটু মাটি খুঁড়ে, সন্ধে হয়ে আসছিল, রেখে চলে আসে। তারা কোনোদিন ভাবতেই পারেনি যে তারা ধরাও পড়বে, কারণ তাদের সাথে তো প্রীতমের কোনো কানেকশানই নেই, তারা তো প্রীতমকে কোনোদিন চিনতই না। তারা 5 লাখ টাকার জন্য এই ঘটনাটা ঘটিয়েছিল। পরে ধীরে ধীরে তো এইভাবে সবটা সামনে আসে। এখন রামচন্দ্র আর বাকি 8 জন অভিযুক্ত সবাই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে ভুবনেশ্বরেরই কোনো এক জেলে রয়েছে।